একজন পর্দাশীল মেয়ে জানে একজন গায়রে মাহারাম পুরুষের চাহনি তাদের কাছে ঠিক কী। গায়রে মাহারাম পুরুষের নজর এতটাই ভয়াবহ, মেহেরা যদি তা জানতো তাহলে নিজেদেরকে লোহার কাপড়ে ঢেকে রাখত। মানহা রীতিমতো কান্না পেয়ে গেছে। সে অসংখ্যবার তাওবা পড়ে ফেলল। মাহবুব আলমও বেশ খানিকটা বিব্রত ও কষ্ট পেয়েছেন, তা তার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠেছে। আজকে ফোন নিয়ে যাননি তিনি, না হলে ফোন করেই বলে দিতে পারতেন বাসায় অন্য একজন আসবে। ইহাবের ভীষণ মজা লাগছে এদের কাহিনী। মাহবুব আলমকে বললেন, আঙ্কেল, বাচ্চাটা কোথায় রাখতে হবে? আমার হাতে দাও, আর কিছু করতে হবে না। তুমি ভিতরে এসে বসো, চা নাস্তা কিছু খেয়ে নিবে। তার প্রয়োজন নেই আঙ্কেল, নিজের খেয়াল রাখবেন, আসে। কথাটুকু বলে ইহাব প্রস্থান করলো। তার মুখে পরিকল্পনার এক ধাপ এগিয়ে যাওয়ার খুশি চকমক করছে। এখন শুধুই সময়ের অপেক্ষা। রাত 11:30 বাজে, এখনও মারওয়ান বাসায় আসেনি। সেই যে দুপুরে বেরিয়েছেন এখনো পর্যন্ত কোনো খবর নেই। সচরাচর এত দেরি কখনোই করে না, আজ এত দেরি করছে কেন? নাহনকে খাইয়ে নিশাত ঘুম পাড়িয়ে দিয়েছে। বাচ্চাটা বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু বাবার আজকে দেখা নেই। নিশাতের বুকটা কাঁপছে অজানা ভয়ে। বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ভালো লাগছে না, সময় চলে যাচ্ছে কিন্তু মারওয়ানের কোনো খবর নেই। এই পুরুষটা তাকে শান্তি দিবে না। নিশাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সংসার জীবনের প্রথম অধ্যায়ের কথা ভাবতে লাগলো। যখন মারওয়ান আজাদ নামক ছন্নছাড়া সংসারের প্রতি উদাসীন পুরুষের সাথে তার বিয়ে হয় তখন সে ভীষণ অখুশি ছিল। তারপর তার মা যখন তাকে স্বামীর গুরুত্ব বোঝালো তখন থেকে একটু নরম হয়েছিল সে। স্বামীকে খুশি করার চেষ্টা করতো না চাইতেও। কিন্তু কথায় আছে না, বেয়াদব পুরুষ কখনো ভালো কিছু নিতে পারে না। তেমনি মারওয়ান আজাদ নামক বদপুরুষ তার এসবকে ন্যাকামি আখ্যা দিয়েছিল। নতুন বউয়ের প্রতি স্বামীর একই মনোভাব। রাগে জিতে বাবার বাড়ি চলে গিয়েছিল সে। একটা খোঁজ পর্যন্ত নেয়নি ওই ভাদাম্মাটা। সে চলে যায় নাকি আরও রিল্যাক্স মোডে নাক ডেকে ঘুমোতে পেরেছে। অবশ্য এসব সে পরে শুনেছে। পড়াশোনাটা শ্বশুরাব্বাই তাকে করিয়েছেন। শ্বশুরাব্বার কাছে সে আজীবন কৃতজ্ঞ। এই মানুষটা তাকে যে পরিমাণ আদর যত্ন করেছে তার ঋণ শোধ করার মতো না। কারণেই সংসার নামক এই ছিন্ন সুতোটা এখনও টিকে আছে মনে হয়। ঘাড়তেরা লোকটা জীবনেও সোজা হবার নয়। রাত 1টা বাজে, এখনও আসেনি লোকটা। নিশাত এতক্ষণ বসে বসে অতীতের স্মৃতিচারণ করছিল। নাহনের মাথায় হাত বুলিয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে নিশাত। কি আদরে ভঙ্গিতে ঘুমাচ্ছে বাচ্চাটা, হাত পা ছাড়িয়ে গাল ফুলিয়ে ঘুমিয়ে আছে। এ যেন অবিকল মারওয়ান আজাদ। বাবার চেহারা এতটা পেল কি করে বাচ্চাটা? তার চেহারাও তো একটু আধটু পেতে পারত। নিশাত ছেলের ফুলো ফুলো গালে চুমু খেয়ে ঘুমন্ত ছেলের মুখের দিকে চেয়ে বলল, তোর বাপ ফোন ধরে না রে নাওহান, কোথায় গেল বলতো? এই ঘাট তেরা বাপকে একটু সোজা করতে পারিস না তুই? বাপের নেওটা হলি কেন রে? হ্যাঁ, তুই আমার বুকের মানিক আব্বা। তোর বাপ আমাকে টেনশনেই মারবে। ওই বুড়ো লোকটার চিন্তায় আমি এখনো ঘুমোতে পারলাম না। কোথায় আবার বিড়ি টানছে কে জানে। টাকা পয়সা তো নেই, বিড়ির নেশায় ছিনতাই টিনতাই করছে নাকি আবার? কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো না। বিড়ি টানে আবার ছিনতাই করতে গেছে নাকি? নিশাত ভ্রুকুচকে রেখে আবারও ফোন দিল, কিন্তু এবার ফোন বন্ধ বলছে। সে নিশ্চিত ভঙ্গিতে খাটে হেলান দিয়ে রইল। রাত 2টার দিকে ঘরের দরজায় কড়া নাড়ায় নিশাতের ঘুম ছুটে গেল। বসে থাকতে থাকতে ঘুম এসে গিয়েছিল। দরজায় আবারও নকের শব্দে তাড়াতাড়ি উঠে দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে? আমি। মারওয়ানের উত্তর। নিশা দরজা খুলে দিল। মারওয়ান তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? নিশা দরজা আটকে বলল, হ্যাঁ, রাত 2টোর সময় আপনার জন্য তো জেগে থাকবো, ঘুমিয়ে পড়েছিলাম। মারওয়ানের পা হঠাৎ করেই কেন যেন থমকে গেল। নিশাতের দিকে একটু চেয়ে আবার রুমে গিয়ে হাত মুখ ধুলো। তারপর ছেলের পাশে আস্ত করে শুয়ে পড়ল। নিশাত তা দেখে বলল, কি হলো, শুয়ে পড়লেন যে? ভাত খাবেন না? মারওয়ান জবাব দিল না। নিশাত আস্তে করে মারওয়ানের পাশে দাঁড়িয়ে বলল, ভাত খেয়ে ঘুমান। মারওয়ান চোখ বন্ধ করেই জবাব দিল, আমার টেনশন কারো না করলেও চলবে। এতক্ষণ যেহেতু টেনশন না করে খেতে ঘুমোতে পেরেছে, এখনো তেমন ঘুমাক। নিশাত বুঝলো তাকে ইঙ্গিত করে খোঁচা দিয়ে কথাগুলো বলেছে। আহা, ঢঙের আলাপ। এতক্ষণ ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছে, তার হিসাব নেই। এখন এসেছে রং ঢং করতে। নিশাত বলল, ফোন ধরেননি কেন? ইচ্ছে হয়নি তাই। তা কি ইচ্ছে হয় শুনি একটু। কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমা, মাথা খারাপ করিস না। কেন, বিড়ির টাকা জোগাড় হয়নি বুঝি?
মারওয়ান প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে বালিশের কাছে রাখলো। নিশাত ভাবলো সিগারেট কেনার টাকা কই পেয়েছে। মারওয়ান ছেলেকে আদর করে কোলের মধ্যে ঝুঁকিয়ে ঘুমের দেশে চলে গেল। নিশাত একটু অবাকই হয়েছে, বালিশে মাথা দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো কিভাবে? নাক ডাকার শব্দ আসছে। নিশাত আর দাঁড়িয়ে না থেকে নিজেও অপর পাশে শুয়ে পড়ল। বাবা শুশু করবো। বিছানায় শুয়ে শুয়ে নাহুয়ানকে নিয়ে খেলছিল মারওয়ান। তখনই বাচ্চাটা লাফিয়ে কথাটা বলে উঠল। মারওয়ান বলল, একটু পরে করিস, এখন উঠতে আলসেমি লাগছে। নাহুয়ান বলল। এখনই করবো। মারওয়ান হামি দিয়ে বলল। ধুর বাপ, একটু অপেক্ষা কর। নাহুয়ান অবুঝ স্বরে ফেল ফেল করে তাকিয়ে বলল। কানেই কোলে দিব। মারওয়ান বিছানা থেকে আলস্য ছেড়ে উঠল। ছেলেকে কাঁধে চেপে দৌড়ে যেতে যেতে বলল, চল চল, শুশু করিয়ে নিয়ে আসি। এখানে করিস না বাপ। মারওয়ান দেখলো তার শরীর গরম লাগছে। ব্যাপার কি? ছেলেকে অন্য পাশে নেয়ার জন্য উঠাতেই ঝরঝর করে কাজ সেরে ফেলল নাহুয়ান। আগে সেরেছে, এখন বাকিটুকু সারল। মারওয়ান ছেলের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাম্বলের বাচ্চা, কাজ সেরে ফেলেছিস? নাহুয়ান ফোকলা হেসে বাবার দিকে তাকিয়ে রইল। ছেলের আদুরে হাসির দিকে তাকিয়ে মারওয়ান বলল। তোকে একটু মারি ফাইয়াজ। নাহুয়ান মাথা নাড়িয়ে না বলল। ফোলা ফোলা গালে বাবার দিকে তাকিয়ে বাবার গলা জড়িয়ে ধরল। মারওয়ান কিছু না বলে ছেলের জামা কাপড় পাল্টে নিজের ও ছেলের জামা নিয়ে টয়লেটে ঢুকলো। এখন বাপ বেটা গোসল করবে। ছেলেকে সাবান দিয়ে ডলে ডলে গোসল করিয়ে নিজেও ছেলের পাশাপাশি সাবান ডলে গোসল করে নিল। গোসল শেষে ছেলেকে জামা পরিয়ে টয়লেটের সামনে দাঁড় করিয়ে বলল, এখানে থাক বাবা, চট করে জামা পাল্টে আসছি। বলেই টয়লেটের দরজা আটকে দিল। নাহুয়ান এটা দেখে দরজা ধাক্কাতে লাগলো। সেও বাবার পাশে থাকবে বলে চিল্লাতে লাগলো। মারওয়ান জামা কাপড় পাল্টাতে পাল্টাতে বলতে লাগলো, আরে থাম রে, বাপের ইজ্জত দেখার জন্য মরিয়া হয়ে গেছে বদ কোথাকার। কোনো রকম জামা পাল্টে বেরিয়ে এসে ছেলেকে উল্টো করে ঝুলিয়ে কাঁধে নিয়ে বলল, বজ্জাত, তুই বুঝিস না বাপের একটা প্রাইভেসি আছে? পায়ে পেয়েছে কি? তোর মাথা। নাহুয়ান খিক খিক করে হেসে দিল। ভোরে নির্মল হাওয়ায় যেন স্নিগ্ধতার গান ভেসে আসে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুতে ঝলমল করে সূর্যের প্রথম আলো। পাখির কুজনের মধুর সুরে প্রকৃতি যেন নতুন দিনের আনন্দ বার্তা শোনায়। নিশাত ফজরের সালাত আদায় করে মিহিসুরে কুরআন তেলাওয়াত করতে বসে গেল। পাশে নাহুয়ান ও মায়ের কোলে ঘাপটি মেরে আছে। ভোরের এই মিষ্টতা নিশাতকে দারুণ প্রশান্তি দেয়। নাহুয়ানের মাঝে মধ্যে ফজরের সময় ঘুম ভেঙে যায়। বাচ্চাটি তখন মায়ের সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করে। মায়ের পাশে বসে কুরআন তেলাওয়াত শোনে। নিশাত কুরআন তেলাওয়াত শেষে কিছুক্ষণ দোয়া পড়ে নিজের ও ছেলের শরীরে ফু দিয়ে মাসাহ করে দিল। কুরআন চুমুখে জায়গা মতো রেখে দিল সেটা। ছেলেকে কোলে নিয়ে বিছানায় উবু হয়ে শায়িত মারওয়াজ আজাদের নিকট গেল সে। বাচ্চাটাকে বিছানায় নামিয়ে মারওয়ানের সারা শরীরে ফু দিয়ে দিল। নাহুয়ান বিছানার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কার্যকলাপ দেখছে। ফু দেওয়া শেষে নিশাত ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বা আপনি ঘুমাবেন? নাহুয়ান মাথা নাড়ালো, অর্থাৎ ঘুমাবে। নিশাত বলল, আচ্ছা ঘুমানা বাবার পাশে। মা নাস্তা বানিয়ে দুপুরের রান্না সেরে ফেলে গিয়ে। নাহুয়ান বাবার পিঠের উপর উঠে ঘুমিয়ে পড়ল। নিশাত ছেলের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নার সরঞ্জাম গুছিয়ে নিল। আজকে সকালে নাস্তায় পাটিসাপটা পিঠা করেছে নিশাত। শীতের সময় সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। যখন মনোযোগ দিয়ে পিঠায় ক্ষীর দিচ্ছিল সে সময় একটা হাত এসে তাকে চাপটেই অন্য পাশে সরিয়ে নিল। নিশাত ভয়ে চিৎকার দিয়ে উঠে বলল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বাঁচাও, জিন শয়তানের হাত থেকে বাঁচাও মাবুদ। নিশাত চোখ বন্ধ করে আউড়ে যাচ্ছে। একটু পর ঠাস করে মাথায় গুঁতো দিয়ে গম গম কণ্ঠে একজন বলল, মন চায় আছাড় দিয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলি, খালি বড় বড় কথা, কাজের বেলায় ঠন ঠন। চুলোর একেবারে ভিতরে ঢুকে গিয়ে রান্না করতি, আগুন যে চুলে রাখতে নিয়েছিল দেখেছিলি? নিশাত দেখলো তার সামনে অগ্নিমূর্তি ধারণ করে মারওয়ান দাঁড়িয়ে আছে। নিশাত বুকে থুথু দিয়ে বলল, আমাকে দূর থেকে ডেকে দিলেই তো হতো। এইভাবে কুরবানির গরুর মতো ঝাপটে ধরার কি আছে? এই সময় তো আপনি কখনোই জাগেন না, আজকে হঠাৎ এই সময়ে? মারওয়ান ফোঁস করে উঠে বলল, এই সময় মানে? কেন উঠতে পারি না আমি? কখন উঠবো না উঠবো এটা তোকে বলে উঠতে হবে নাকি? আর ওড়না দিয়ে মাথা ঢেকেও চুল বের হয়ে আছে কেন? ওড়না তাহলে দেওয়ার দরকার কি? খোপা করে রাখতে পারিস না? আগুনে লাগলে কি হতো? সবাই তো আমাকে দুষতো।
কথাটুকু বলে মারওয়ান গজরাতে গজরাতে প্রস্থান করলো। নিশাত এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সবকিছু মাথার উপর দিয়ে গেল মনে হলো। এই লোকের মতিগতি বোঝা বড়, তাই চুল খোপ্পা করে মাথায় ওড়না দিয়ে পিঠা বানাতে লেগে গেল আবারও। এক থাল ভর্তি গরম গরম ক্ষীরে ভরা পাটিসাপটা পিঠা। নিশাতের হাতের এই পাটিসাপটা পিঠা সবারই পছন্দের। সবাই বেশ প্রশংসা শুনেছে, শুধুমাত্র বিড়িখোরাটার বাদে। খাবে ঠিকই, কিন্তু মুখে দিয়ে প্রশংসা বের হবে না কোনোদিন। তার কোনো রান্নারই আজ পর্যন্ত কোনো প্রশংসা করেনি এই ভাদাইম্মা। নাহওয়ান হাত পা ছাড়িয়ে পিঠা খাচ্ছে। মারওয়ান মাত্র এসে বসেছে, ছেলেকে পিঠা খেতে দেখে বলল, কিরে গোলালু, কি খাচ্ছিস? নাহওয়ান মাথা দুলিয়ে দুলিয়ে বলল, পিঠা খাই। নিশাত গ্লাস আর জগ রেখে পাটিতে বসলো। নাহওয়ানকে দুই হাতে পিঠা খেতে দেখে বলল, এ কি নাহওয়ান, এভাবে পিঠা খাচ্ছ কেন? ডান হাতে খাও, বাম হাতে খাওয়া ঠিক নয়। নাহওয়ান ফেল ফেল করে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর পিঠা ডান হাতে নিতে গিয়ে পড়ে গেল হাত ফসকে। মারওয়ান তা দেখে বলল, আসছে মাস্টারি করতে। আমার 2 বছরের দুধের ছেলেকে ডান বাম শিখাতে এসেছি। নিশাত কিছু বলবে না করে বলল, এই বয়সে বাচ্চাদের শিক্ষা দিয়ে করতে হয়, না হলে বড় হয়ে ভাদাইম্মা উশৃঙ্খল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ওকে আমি আপনার মতো কিছুতেই হতে দিব না। ও হবে আল্লাহর উত্তম বান্দা, আর স্ত্রী সন্তানের কাছে হবে সম্মানিত। মারওয়ান পাটিসাপটায় কামড় দিতে গিয়েও দিতে পারল না। নিশাত পাটিসাপটা নিয়ে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। নাহওয়ান নিজের হাতেরটা মায়ের দিকে বাড়িয়ে দিল। নিশাত ছোটে মুচকি হাসি নিয়ে পিছেই কামড় দিল। নাহওয়ান মাকে খাইয়ে উঠে বাবার কাছে গেল। মারওয়ানের হাতে এখনো পাটিসাপটা ধরা। সে স্ট্যাচু হয়ে বসে আছে, পিঠা একটা কামড়ও দেয়নি। নাহওয়ান বাবার মুখের সামনে পিঠা ধরে বলল, পাপা খাও, মজা মজা। মারওয়ানের ধ্যান ভঙ্গ হলো যেন। মুখের সামনে পাটিসাপটা পিঠা দেখে ছেলের দিকে চাইল। দেখলো স্যান্ডো গেঞ্জি পরিহিত তার 2 বছরের ছেলে পিঠা হাতে দাঁড়িয়ে আছে। গেঞ্জিটা মলিন হয়ে গেছে অনেকদিন পরে বাচ্চাটা, তাই বোধহয় কি ছোট্ট শরীর, ছোট ছোট হাতে তার দিকে পিঠা বাড়িয়ে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে আছে। মারওয়ান বলল, খেতেই হবে। খাও। মারওয়ান মুখে নিল। নাহওয়ান বাবার দিকে তাকিয়েও থাকলো। মারওয়ান বলল, আয় তোকে খাইয়ে দিই। নাহওয়ান ভদ্র বাচ্চার মতো বাবার কোলে বসলো। মারওয়ান ছেলেকে খাইয়ে দিতে লাগলো। মানহা ব্যাগ শক্ত করে চেপে রাস্তার এক পাশে দিয়ে হেঁটে যাচ্ছে। বাড়ির এটুকু রাস্তা তাকে একা একাই ক্রস করতে হয়। ব্রিজের গোড়া পর্যন্ত বান্ধবীরা সাথে সাথে, বাকি এটুকুই পথ সে একাই যায়। মাঝে মাঝে মেজো ভাইয়া অথবা সেজো ভাইয়া তাকে নিয়ে যায় কলেজ থেকে। যেহেতু অনার্সে ডিগ্রি কলেজে পড়ছে, সেহেতু এটাকে কলেজে উল্লেখ করে সবাই। আজকে মেজো ভাই মাহাদি আমিন ব্যস্ত বিধায় তাকে নিতে আসেনি বোধহয়। আর সেজো ভাই মাহবুজ আরাফ রাজশাহীতে এখন। মানহা গুটি গুটি পায়ে বাসার উদ্দেশ্যে হেঁটে চলছে। পথিমধ্যে কতগুলো কুকুরকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরাত্মা কেঁপে উঠল তার। কুকুরে ভীষণ ভয় তার। এতগুলো কুকুর কোথা থেকে এলো? সে রাস্তার এক কোণে দাঁড়ালো, যেন কুকুরগুলো তাকে না দেখে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন কুকুরগুলোর ঘেউ ঘেউ বেড়ে গেল, তখন মানহার কান্না পেয়ে গেল। নিকাবের আড়ালে চোখ ভিজে একাকার। হঠাৎ উল্টো দিক থেকে ইহা ভুইয়া নামক লোকটাকে হেঁটে আসতে দেখে একটু সাহস পেল যেন। মানহা ঠিক মতো লোকটার দিকে তাকালো না পর্যন্ত, কারণ পরপুরুষ তার নিকট কুকুরের চেয়েও ভয়ঙ্কর। সে ঠিক হলো ইহাব নামক পুরুষটি গেলেই সে এখান থেকে বের হয়ে বাসায় যাবে। অন্যদিকে ইহাব এক হাত পকেটে গুজে কানে ফোন নিয়ে কথা বলতে বলতে হেঁটে আসছে। কতগুলো কুকুরকে দাঁড়িয়ে থাকতে দেখে ইট হাতে নিয়ে ওদের দিকে ছুঁড়ে মারল। কুকুরগুলো পরিমরি করে ছুটে পালালো। ইহাব চুলে হেয়ার স্লিকিং করতে করতে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। হঠাৎই তার নজরে পড়ল বোরকা পরিহিত একজন রমণীর পানে। তার চোখ শুরু হয়ে গেল। যাকে ভাবছে সেই কিনা দেখতে এগিয়ে গিয়ে দেখলো সেই উল্টো দিকে ঘুরে আছে। ইহাব রহস্যময় ভঙ্গিতে তাকালো। কল কেটে এগিয়ে গিয়ে বলল, কোনো হেল্প দরকার? মানহা আচমকা কারো কণ্ঠস্বর শুনে থতমত খেয়ে গেল। তাও কণ্ঠটা যদি হয় পুরুষের, তাহলে তো কথাই নেই। মানহা থরথর করে কেঁপে উঠল। মনে মনে অনেকবার আল্লাহর কাছে সাহায্য চাইল যেন লোকটা চলে যায়। ইহাব আবারও জিজ্ঞেস করলো, কথা বলছো না কেন? মানহা চোখ একেবারে হতবাক হয়ে গেছে। চেনে না জানে না একজনকে ডিরেক্ট তুমি বলা কেমন ভদ্রতা। মানহা কোনো কথা না বলে ব্যাগ শক্ত করে চেপে ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। ইহাব অবাক হলো এই কাণ্ডে। চোখ মুখ কুচকে বিড়বিড় করে বলল, জাস্ট বিরক্তিকর। তারপর মানহার পিছন পিছন একটু গিয়ে জোরেই বলে উঠল, এত সাধুগিরি কই থাকে? আমিও দেখব। নিজেকে এত লুকিয়ে রাখছো,
আবার এমন না হয় একদিন আমি তোমাকে বোরকা ছাড়া পুরোপুরি দেখব। কারণ যার থেকে মানুষ পালাতে চায় তার কাছে কিন্তু ধরা দিতে হয়। মানহা বেয়াদব ও অসভ্য বলে দ্রুত কদম ফেলে প্রস্থান করলো। ইহাব চুলে ব্যাগ ব্রাশ করতে করতে বলল, যা বললে তার অপেক্ষায় থেকো মেয়ে। বলেই রহস্যময় ভঙ্গিতে হেঁটে উল্টো দিকে চলে গেল। বাবা দুধু খাবো। মারোয়ান একটা কাগজে কি যেন লিখছিল, নাহওয়ান খেলনা দিয়ে খেলছিল। আচমকা এই কথা বলাই মারোয়ান বলল, কি বললি রে ফায়াজ? দুধু খাবো। মারোয়ান বলল, দুধ কই পাবো? নাহওয়ান পা দাপিয়ে বাবাকে ঝাঁকিয়ে বলল। খাবো, দুধু দাও। মারোয়ানের মাথা অলাঝলা হয়ে যেতে লাগলো। দুধ পাবে কই এখন সে? বাচ্চাটা মাঝে মধ্যে এত জ্বালায় ভাষায় প্রকাশ করার মতো না। মারোয়ান বিরক্ত হয়ে বলল, জ্বালাস না তো ফাইয়াজ, আমি এখন দুধ পাবো কই? তুই খেলছিস, খেল না বাপ। নাহওয়ান কেঁদে দিয়ে বলল। টমাটটা দাও। মারোয়ান চোখ কপালে তুলে বলল। সর্বনাশ, এই আন্ডা কি বলে? মারোয়ান খাতা বন্ধ করে আবারও বলল। কোথা থেকে দিব? মা যে দেয়। ওই তোর মা আর আমি এক? দাও। বাচ্চাটা সচরাচর দুধ খাওয়ার বায়না করে না। নিশাত বাচ্চাকে দুধ খাওয়ানো ছেড়েছে কয়েক মাস হয়, তবুও মাঝে মধ্যে বুকের দুধ খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে বাচ্চাটা। নিশাত বহু কষ্টে সামলায়। তখন মারোয়ান মহা মুশকিলে পড়লো যেন। ফোন নিয়ে নিশাতের নাম্বারে ডায়াল করলো। নিশাত ক্লাস নিচ্ছিল তখন, তাই ধরেনি। মারোয়ান ফোন লাগাতার দেওয়ার ফলে একসময় ফোন ধরলো নিশাত। মারোয়ান বলল। ছেলে তো দুধের জন্য কাঁদছে, কি করব? নিশাত বেশ বিরক্ত হলো। ক্লাসের সময় কল দিয়ে বলছে ছেলে তো দুধের জন্য কাঁদছে, কি করবে সেটা বুঝি নিশাত জানে? আকেল বুদ্ধি কিচ্ছু নেই এই ভাদাইমা পুরুষের। কোনো রকম বলো, নাচুন, কি আর করবেন? বলেই ফোন কেটে দিল নিশাত। মারোয়ার সত্যি ভেবে নাচতে লেগে গেল। নাচ আর কি, কোমরে দুই হাতে এপাশ ওপাশ করা, এতটুকুই। নাহন বাবাকে এরকম উদ্ভট ভঙ্গিমা করতে দেখে কান্না থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেকে কান্না থামিয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মারোয়ান নাচকে আরেকটু রঞ্জিত করার জন্য লাফ দিল একটা। নাহন বাবাকে পেঙ্গুইনের মতো লাফিয়ে উঠতে দেখে খিলখিল করে হেসে নিজেও একটা লাফ দিল। তারপর আর কি, বুড়ো পেঙ্গুইন আর মিনি পেঙ্গুইন কিছুক্ষণ লাফালাফি করে কাটালো। ইমতিয়াজ ভুঁইয়া নিজের কক্ষে কিছু কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছেন। উর্মি ভুঁইয়া বিছানার উপরে চার্লস ডিকেন্সের বিখ্যাত বই গ্রেট এক্সপেকটেশনস বইটি পড়ছেন। এক অনাথ ছেলে পিপের জীবন সংগ্রাম, সামাজিক উন্নতি এবং ভালো মন্দের দ্বন্দ্ব নিয়ে লেখা এই বইটি। উর্মি ভুঁইয়ার বইটি পড়ে অনাথ পিপের জন্য কখনো চোখে পানি এসেছে, আবার কখনো উপলব্ধি হয়েছে সামাজিক শ্রেণীবিন্যাস এই সমাজে কি ভয়ঙ্কর প্রভাব ফেলে। ইমতিয়াজ ভুঁইয়া স্ত্রীকে আর চোখে দেখেছিলেন। কঠিন হৃদয়ের উর্মি ভুঁইয়াকে চোখের কোণায় মুছতে দেখে একটু অবাকই হয়েছিলেন তিনি। যদিও পানি গড়ায়নি চোখ দিয়ে, তবে চোখে যে পানি এসেছিল তা তিনি নিশ্চিত। ইমতিয়াজ ভুঁইয়ার নিজের যৌবনের কথা মনে পড়ে গেল। উর্মি ভুঁইয়া নামক নারীটি ছিল মায়াবিনী। কিভাবে যে তাকে বশ করে ফেলল সে বুঝতেই পারেনি। নারীটির চোখ ধাঁধানোর সৌন্দর্যই কি তার কারণ? ইমতিয়াজ ভুঁইয়া ভেবে কোনো কুল কিনারা পেলেন না। কি তেজ, কি ব্যক্তিত্ব যা তাকে খুব সহজে আকৃষ্ট করে ফেলেছিল। নারীটিকে মনে জায়গা দিতে এখনও নারীটির সামনে ভেবেচিন্তে কথা বলতে হয়। এরকম ইস্পাত মানবী তিনি জীবনে কমই দেখেছেন। উর্মি ভুঁইয়া বইটি বন্ধ করে চশমা খুলে রাখলেন। তারপর উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। ইহাবের দরজায় নক করলেন। খানিকক্ষণ পর ইহাব দরজা খুলে বলল, কিছু বলবে আম্মু? উর্মি ভুঁইয়া বললেন, ভিতরে আসবো? আসো। ছেলের খাটের উপরে বসে ছেলেকে তার কাছে ডাকলেন। ইহাব মায়ের কোলে মাথা দিয়ে বলল, আম্মু মাথাটা মালিশ করে দাও তো। উর্মি ভুঁইয়া মাথা মালিশ করে দিতে দিতে বললেন, তোমার নিজস্ব কোনো পছন্দ আছে ইহাব? ইহাব ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন কেন আম্মু? ছেলেকে তো বিয়ে দিতে হবে, বয়স তো তোমার কম হলো না। ইহাব আস্তে করে বলল। যদি বলি পছন্দ আছে তাহলে কি তুমি রাগ করবে? উর্মি ভুঁইয়ার হাত থেমে গেল খানিকক্ষণের জন্য। তারপর ছেলের কপাল টিপে দিতে দিতে বললেন, রাগ করবো কেন? কে সে, নাম বলো। তোমার বাবার সাথে কথা বলবো তাহলে এই বিষয়ে। সময় হলে বলবো।
উর্মি ভুঁইয়া ভেবে চললেন কে সেই মেয়ে যাকে পছন্দ করে তার ছেলে। ইহাব তো প্রেম করে না যতটুকু তিনি জানেন, কিন্তু পছন্দ আছে সেটা তো জানতেন না। অন্যদিকে ইহাব নিজের প্ল্যান অনুযায়ী আগাচ্ছে ভেবে মনে মনে হাসল। পাপাকে রাজি করানো একটু ঝামেলার হলেও আম্মু সেটা সামলে নেবে, তাই ইহাব ভালো করে জানে। নিশা